হট ফেভারিট নেদারল্যান্ডসকে রুখে দিল এশিয়ার ফুটবল পরাশক্তি জাপান। নবাগত কোরাসাওকে 7-আপে বরণ জার্মানির। তিউনিশিয়াকে গোল বন্যায় ভাসালো সুইডেন। নয়াদিল্লির ইমিগ্রেশনে অনাকাঙ্ক্ষিত আচরণ, ভারতের রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। কুষ্টিয়া সীমান্তে বিজিবির শক্ত অবস্থানের কাছে হার মানল বিএসএফ। পতাকা বৈঠকের পর শূন্যরেখা থেকে সরানো হলো 12 জনকে। কুশিন রুখতে সতর্ক গ্রামবাসীও। চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ। আঙুল থেকে শরীরে ছড়ায় সংক্রমণ, কেটে ফেলার পরও বাঁচানো যায়নি। খোলা হাত নিয়ে ভর্তি করার দাবি চিকিৎসকের। এবং যুদ্ধ বন্ধের পাশাপাশি খুলে দেয়া হচ্ছে হরমুজ প্রণালী। অবশেষে ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি জেনেভায় শুক্রবার চুক্তি সই নিশ্চিত করলেন ডোনাল্ড ট্রাম্প। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। বিশ্বকাপের খবর। বিশ্বকাপে হট ফেভারিট নেদারল্যান্ডসকে রুখে দিল এশিয়ার ফুটবল পরাশক্তি জাপান। ম্যাচ ড্র করায় উচ্ছ্বাসের কমতি নেই জাপান সমর্থকদের। আগামী ম্যাচে দল আরও ভালো খেলবে সেই প্রত্যাশা তাদের। বড় ব্যবধানে তিউনিশিয়াকে হারানোর পরই আনন্দ মিছিল করে সুইডেনের ভক্তরা। অন্যদিকে প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে জয়ে উৎসব করেছে আইভরি কোস্টের সমর্থকরা। বিশ্বকাপে জাপান নেদারল্যান্ডস ম্যাচ ড্র হলেও স্টেডিয়ামের বাইরে দেখা যায় উৎসবমুখর পরিবেশ। ম্যাচের রোমাঞ্চকর সমাপ্তিকে উদযাপন করতে রাস্তায় নেমে আসেন দুই দলের সমর্থকরা। দলীয় গান গিয়ে আনন্দ ভাগাভাগি করেন তারা। ফলাফল ড্র হলেও সমর্থকদের কাছে ম্যাচটি ছিল স্মরণীয় এক অভিজ্ঞতা। Netherlands score first, but after that Japanese just score back immediately, and the goal was so amazing. I think we almost got 2 chances and 2 goals, and no more. আইভরি কোস্ট জয়ের পর সমর্থকদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে ফ্যান জোন ও আশপাশের এলাকায়। পতাকা উড়িয়ে নাচ গান করে তারা উদযাপন করেন বিজয়। অনেক সমর্থক এটিকে বিশ্বকাপে নিজেদের অবস্থান জানান দেওয়ার মুহূর্ত হিসেবে দেখেন। জয়োৎসবে আফ্রিকান সংস্কৃতির প্রাণবন্ত রূপও ফুটে ওঠে। এদিকে সুইডেনের বড় জয়ের পর সমর্থকেরা স্টেডিয়াম ছেড়ে বের হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয় উৎসব। গোলবন্যার ম্যাচটি নিয়ে আলোচনা, স্লোগান আর গান চলতে থাকে গভীর রাত পর্যন্ত। বড় ব্যবধানে জয় সমর্থকদের মধ্যেও বাড়তি আত্মবিশ্বাসও এনে দিয়েছে। রাহানুল রানা, সময় সংবাদ। এদিকে নবগত কৌরাসাওকে 7-আপে বরণ করল শক্তিশালী জার্মানি। বড় ব্যবধানে জয়ে বিশ্বকাপ মিশন শুরু করায় বাঁধ ভাঙা উচ্ছ্বাস জার্মান সমর্থকদের। দাপুটে জয়ের পর ব্রাজিল সমর্থকদের খোঁচা দিলেন তারা। জার্মানি থেকে সমর্থকদের উল্লাসের খবর জানিয়েছেন বিটু বড়ুয়া। প্রথমবারের মতো বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে খেলতে এসে জার্মান ফুটবল শৈলীর কাছে একরকম বিধ্বস্ত হয়েছে ক্যারিবিয়ান অঞ্চলের দ্বীপরাষ্ট্র কুরাসাও। 7-1 গোলের ব্যবধানে বিধ্বস্ত এই বিশ্বমঞ্চের নবীন এই দেশটি। জার্মান সমর্থকরা বলছেন 2014 সালের ব্রাজিলকে যে 7-1 গোলে হারিয়েছিল জার্মানি, তার সুখস্মৃতি ফিরিয়ে এনেছে ইউলিয়ান নাগলসম্যানের শিষ্যরা। আমাদের জার্মানি আজ অবিশ্বাস্য ভালো খেলেছে। 7-1 গোলের জয় মানেই আমাদের কাছে ঐতিহাসিক বিশেষ কিছু। আমাদের ফুটবলারদের ধন্যবাদ সেই স্মৃতি ফিরিয়ে আনার জন্য। দেখুন, 7 গোল যখনই দিয়েছে তখন এটাই প্রমাণিত আমরাই শিরোপার অন্যতম দাবিদার। জার্মানি আবারও প্রমাণ করেছে কেন তারা 1954, 1974, 1990 এবং 2014 এর বিশ্ব চ্যাম্পিয়ন। বিশ্বকাপ শুরুর আগে থেকেই জার্মান ফুটবল সমর্থকরা মনে করেছিলেন এই দলটি হয়তো প্রথম ম্যাচ থেকে তেমন ভালো ফলাফল করবে না, কিন্তু ইউলিয়ান নাগলসম্যানের শিষ্যরা প্রমাণ করেছে কেন তারা এখনো ফেভারিট। জার্মানি আজ দেখিয়েছে কেন দলটি ফেভারিট। এটুকু বলতে পারি, এই বিশ্বকাপে আমরাই ফাইনালিস্ট হব। তবে নবীন দল কুরাসাওয়ের জন্য খারাপ লাগছে, কিন্তু আমরা জার্মান দলের সমর্থক।
যাই বলুন না কেন, আজ আমরা 7-1 গোলের ব্যবধানটা উদযাপন করব। আশা করছি আমাদের ছেলেরা বিশ্বকাপ জিতে নিয়ে আসবে। জার্মান ফুটবল দল ঠিক প্রথম ম্যাচ থেকেই যেভাবে ফুটবল খেলা শুরু করেছে তাতে মনে হচ্ছে এবারের শিরোপার অন্যতম দাবিদার জার্মানি। পুরো দলটি যে সুপারস্টার প্রথম ম্যাচেই সেটি প্রমাণ করেছে ইউলিয়ান নাগলসম্যানের শিষ্যরা। 2014 বিশ্বকাপ জেতার পরে পরের দুটি বড় আসরে তেমন ফুটবল নৈপুণ্য দেখাতে পারেনি জার্মানি। জার্মান ফুটবল দলের আশা 2026-এর বিশ্বকাপ আসবে জার্মানিরই ঘরে। সেই আশায় জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। এইবার কোক খাও, সঠিক উত্তর দাও, ফিফা ওয়ার্ল্ড কাপ সামগ্রী যেত। পৌনে 2 লিটার বা 2 লিটার কোকা কোলা কিনে লেবেলের নিচে ইউনিক কোড দিয়ে কুইজের সঠিক উত্তর দিয়ে সেরা বিজয়ীরা জিতে নিতে পারবে হাজারো ফিফা ওয়ার্ল্ড কাপ অফিসিয়াল সামগ্রী। কোকা কোলার সাথে মেতে ওঠো দুনিয়া কাঁপানো ফিফা ওয়ার্ল্ড কাপে। ইমিগ্রেশন কর্মকর্তাদের অপ্রীতিকর আচরণের প্রতিবাদে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দর থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। বেলা 11:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। রোববার রহস্যজনক কারণে সরকারের এই নীতি নির্ধারককে ভারতে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার থেকে দিল্লিতে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের বৈঠকে অংশ নিতে দুদিনের সফরে ভারতে যান জাহিদুর রহমান। রোববার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন কর্মকর্তারা জেরা করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টাকে। দীর্ঘ 2.5 ঘন্টা বসিয়ে রাখার পর তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হলেও পরেই তিনি তা নাকচ করে ফেরার সিদ্ধান্ত নেন। এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন সহকর্মী সাথীরা শারমিন, সরাসরি যাব তার কাছে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমানের যে দিল্লি সফর, সেই দিল্লি সফর কেন স্থগিত হলো বা তিনি কেন ফেরত আসছেন, এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো রকমের বক্তব্য পাইনি। আমরা চেষ্টা করছি আসলে বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে তাদের পক্ষ থেকে আসলে কী ধরনের বক্তব্য আসে। তার আগে যেটি জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে যে ইন্ডিয়ান ওশান রিম সম্মেলনে যোগ দেওয়ার জন্য 4 দিনের একটি সফরে আসলে দিল্লিতে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান। তিনি বিমানবন্দরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হন, কারণ তার কাছে যে পাসপোর্টটি ছিল সেই পাসপোর্টটি আসলে তিনি সার্ক স্টিকার নিয়ে ভ্রমণ করছিলেন ভারতে। সেই জায়গা থেকে আসলে নিরাপত্তা যারা দায়িত্বে রয়েছেন ভারতের বা দিল্লির যে বিমানবন্দরে, তারা আসলে তাকে জিজ্ঞাসাবাদ করেন। সেই জায়গা থেকে বেশ কিছু সময় যাওয়ার পরে যখন ভারতীয় কর্তৃপক্ষ জানতে পারেন বিষয়টি, তারা দিল্লিতে প্রবেশের জন্য অনুরোধ করেন জাহিদুর রহমানকে। কিন্তু এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে তিনি আসলে আর দিল্লিতে প্রবেশ করেননি এবং তিনি তৎক্ষণাৎ আসলে বাংলাদেশের উদ্দেশ্যে চলে আসার চেষ্টা করেন এবং সেই হিসেবে আসলে তিনি অন্য একটি দেশ হয়ে আসলে বাংলাদেশে আসছেন। আমরা যতদূর জানতে পেরেছি এখন পর্যন্ত বাংলাদেশে তার নামার কথা। হয়তো পরবর্তীতে দেশে ফিরে তথ্য উপদেষ্টার মুখ থেকে আসলে পুরো ঘটনাটি যেমন জানবে দেশবাসী, তেমনি আরেকটি বিষয় হচ্ছে যে এই যে দুই দেশের সম্পর্ক, শীতল যে সম্পর্ক দীর্ঘদিন ধরে চলছিল, সেই শীতল সম্পর্ককে আমরা দেখছিলাম এক ধরনের উষ্ণতার দিকে যেতে। সেই জায়গায় কতটা আসলে এই ঘটনা প্রভাব ফেলবে সেটি একটি দেখার বিষয়। কিন্তু তার আগে দরকার যে দুই দেশ আসলে এই ঘটনাকে কেন্দ্র করে কী ধরনের বক্তব্য দেয়। সেই জায়গায় আসলে কূটনৈতিক যে চ্যানেলগুলো রয়েছে সেই কূটনৈতিক চ্যানেলের বক্তব্যের জন্য আসলে আমরা অপেক্ষা করছি। এখনো পর্যন্ত কোনো কূটনৈতিক চ্যানেলে কিন্তু আমরা আনুষ্ঠানিক বক্তব্য পাইনি দুই দেশের পক্ষ থেকেই। এই ছিল আমার কাছে সর্বশেষ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সাথীরা শারমিন। সময় সংবাদে আরও থাকছে। অটোরিকশা যেন নীরব ঘাতক, অবৈধ উপায়ে চলছে ব্যাটারির রিসাইক্লিং, ক্ষতিকর সীসায় দূষিত হচ্ছে পরিবেশ, মারাত্মক ঝুঁকিতে অন্তঃসত্ত্বা নারী ও শিশু। বিজিবির শক্ত অবস্থানের কাছে আবারও হার মানল বিএসএফ। 4 দিন পর কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের শূন্যরেখা থেকে ভারতে ফিরিয়ে নেওয়া হলো 12 জনকে। সকালে সীমান্তের দুই পাশে অবস্থান নেন বাংলাদেশি ও ভারতীয় নাগরিকরা।
এ সময় সীমান্তে উত্তেজনা দেখা দেয়। পরে বিজিবি বিএসএফ কমান্ডার পর্যায়ে বৈঠকের পর সৈন্যরেখা থেকে 12 জনকে ফিরিয়ে নেওয়া হয় ভারতে। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে নারী শিশুসহ 9 জন এখনও ভারতীয় ভূখণ্ডের 50 গজ ভেতরে অবস্থান করছেন। এছাড়া চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্তে পুশিনের চেষ্টা করা 11 জনকেও অপেক্ষা করছে শূন্যরেখা। এদিকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ওপারে পশ্চিমবঙ্গের মালদায় হোল্ডিং সেন্টারে বেশ কয়েকজনকে আটকে রাখার খবর পাওয়া গেছে এবং টহল জোরদার করেছে বিজিবি। এই মুহূর্তে কুষ্টিয়ার প্রাকপুরের সীমান্তে আছেন সহকর্মী এস এম রাশেদ। সরাসরি যাব তার কাছে। রাশেদ, হ্যাঁ, কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে দীর্ঘ 4 দিন পরে যে 12 জন পুশিন করেছিল বিএসএফ, সেটি সমাধান হয়েছে বলে আমরা জানতে পেরেছি মূলত বিজিবির কাছ থেকে। এবং এখানকার যে সাধারণ মানুষ যারা আছে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে মূলত ঠিক সকাল 10টার পর থেকেই সীমান্তের পরিস্থিতি অস্বাভাবিক থাকতে পারে। বিশেষ করে বিএসএফ এবং ভারতীয় নাগরিক যারা আছে তাদের কিন্তু চলাফেরা অস্বাভাবিক দেখতে পাওয়ার পরে এখানে যে পরিমাণে বিজিবি ছিল তারপরে অতিরিক্ত বিজিবিও কিন্তু এই সীমান্তের কাছে অবস্থান নেয় এবং যেটি মূলত কুষ্টিয়ার দৌলতপুরের এপারে প্রাকপুর সীমান্ত এবং ভারতীয় অংশে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার যে করিমপুর উপজেলা রয়েছে, সেই করিমপুর উপজেলার যে পিলার রয়েছে 128/3 এর যে পিলার রয়েছে সেখানে তারা অবস্থান নেয় বিজিবি এবং বিএসএফ এর পক্ষ থেকে। এবং উভয় পক্ষ থেকে কিন্তু বিএসএফ হলুদ পতাকা এবং বিজিবি সবুজ পতাকা নিয়ে এসে তারা সেই শূন্যরেখার কাছে যেখানে পিলার রয়েছে সেখানে সংক্ষিপ্ত একটি পতাকা বৈঠক করে। সেই পতাকা বৈঠকে সমঝোতার ভিত্তিতে যে ভারতীয় যে বিএসএফ আছে তারা এই পুশিন করা 12 জনকে তারা তাদের অভ্যন্তরে ফেরত নিয়ে যায়। মূলত এখানকার সাধারণ মানুষ থেকে শুরু করে এখানে যারা বিশেষ করে সীমান্তে পাড়ে যে মানুষ যারা আছে তারা কিন্তু আছে, তারা দেশীয় তো সাজে সজ্জিত, তারা বিশেষ করে দাও এবং লাঠি সুটা নিয়ে তারা বিজেপির সাথে অবস্থান নেয়। অপর পক্ষে কিন্তু বিএসএফ এর সাথেও কিন্তু ভারতীয় নাগরিকরা কিন্তু অনেকে আসে এবং সীমান্ত পরিস্থিতি যখনই থমথমে অবস্থা বিরাজ করে তারপরে কিন্তু পতাকা বৈঠকের মাধ্যমে এই যে 12 জন পুশিন করেছিল তাদেরকে কিন্তু ভারতের ভিতরে অভ্যন্তরে নিয়ে যায় বলে আমরা নিজেরাও দেখেছি এবং এখানে সাধারণ মানুষের কাছ থেকেও জানতে পেরেছি। এবং এখানে যে 12 জন আসলে পুশিন করেছিল এর মধ্যে 4 জন শিশু রয়েছে, 4 জন নারী রয়েছে এবং 4 জন পুরুষ রয়েছে। তো কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে পুশিন ফেরত নিয়ে যাওয়া 12 জন নাগরিক নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। কুষ্টিয়া থেকে সহকর্মী এস এম রাশেদ। দেখছেন সময় সংবাদ, সঙ্গে থাকুন। হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর রেশ না কাটতেই এবার চট্টগ্রামে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার বলছে শিক্ষকের অবহেলায় পচে যায় নবজাতকের হাতের আঙুল। পরে পুরো শরীরে ইনফেকশন ছড়িয়ে গেলে ঢাকায় নিয়ে হাত কেটেও বাঁচানো যায়নি শিশুটিকে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি বাম হাত খোলা নিয়েই ভর্তি করা হয়েছিল তাকে। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। রাজধানীর আদ্দিন হাসপাতালে নবজাতকের মৃত্যুর রেশ না কাটতেই এবার চট্টগ্রামে শিশুকে ভুল চিকিৎসার অভিযোগ। জন্মের পর নিউমোনিয়া ও অক্সিজেনের সমস্যা থাকায় নগরীর সাজিনাস হাসপাতালে গত 25শে মে ভর্তি করানো হয় শিশুটিকে। পরিবারের অভিযোগ, হাসপাতালে ভর্তির 5ম দিনে শিশুটির বাম হাতে ব্যান্ডেজ আর কালো গোলাপি রং দেখতে পান তারা। তবে তা গোপন রাখার চেষ্টা করেছিল চিকিৎসকরা। প্রথমে ভুল চিকিৎসার বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও পরে ক্যানোলা নিয়ে ত্রুটির কথা স্বীকারও করেন চিকিৎসকরা। আসলে একদিন বা এই 4 দিনের মাথায় এই হাড়টা কিন্তু এই অবস্থা হয় না। সেলুলাইট হয়ে যে কালো হয়ে যাওয়া বা গ্যাংগ্রিনে চলে যাওয়া, এটা নিশ্চয়ই কয়েকদিনের একটা যেটাতে ওরা ট্রিটমেন্টটা ঠিকভাবে করে নাই। সন্তানের অবস্থা খারাপের দিকে গেলে উন্নত চিকিৎসার জন্য তড়িঘড়ি করে ঢাকার ইবনে সিনা এবং পরে এবারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক জানান, হাতে পচন ও ইনফেকশন হওয়ায় কাটতে হবে হাত। সন্তান বেঁচে থাকবে সেই আশায় অপারেশনে সম্মতিও দেয় পরিবার। 3 জুন কাটা হয় ফুটফুটে নবজাতকের তুলতুলে হাতটি। তারপরও বাঁচানো গেল না ছোট্ট শিশুটিকে। পরের দিন পুরো শরীরে ইনফেকশন ছড়িয়ে মৃত্যু হয় তার। একসময় হাতটাতেও যন্ত্রণা পেয়েছে, এরপর হাতটা কাটা হয়েছে।
তো বাচ্চাটার উপর দিয়ে কত কষ্ট দিয়েছে, চাই ওদের বিচারটা হোক। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি নবজাতকের বাম হাত ফোলা নিয়ে ভর্তি হয়েছিল হাসপাতালে। ঘটনা তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষ ও সিভিল সার্জনের পক্ষ থেকে দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওরা ফুলাটুরা নিয়ে আসছে, কিন্তু একটা জিনিস, যে কোনো ইনফেকশন তো একদিন হবে না। ইনফেকশন, আমার ডক্টর যেটা বললেন যে যে কোনো একটা ইনফেকশন করতে হলে অন্তত সময় লাগে, ওই সময়টাই পরবর্তীতে ইনফেকশনটা আসে ওইখান। আমাদের ডক্টরদের যেটা মতামত হচ্ছে গিয়ে আমরা যে হাতটা ওই ইনফেকশন নিয়ে এসেছিল আমরা সেই হাতে কোনো কাজই করিনি, আমরা করেছি অন্য জায়গায়, বললাম না পায়ে এবং ডান হাতে। এর আগে নবজাতকের মায়ের দেয়া একটি আবেগঘন স্ট্যাটাস আমি একজন ভুক্তভোগী মা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশের চিকিৎসা সেবা নিয়ে সমালোচনার ঝড় ওঠে, যা নাড়া দেয় দেশের মানুষকে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এবার বাণিজ্যের সংবাদ। পাঁচ বছরের মধ্যে অর্থনীতিকে সমৃদ্ধ করতে 3R কৌশল উন্মোচন করেছে সরকার। 2030-31 অর্থবছরের মধ্যে 8.5% অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন আর বিনিয়োগকে জিডিপির 40% নিয়ে যাওয়াই লক্ষ্য। এমন উদ্যোগকে ইতিবাচক বলছেন ব্যবসায়ীরা, তবে কৌশলের প্রথম ধাপে সংস্কারের পরিবর্তে প্রবৃদ্ধিতে বেশি জোর দেয়াকে উচ্চাভিলাষী মনে করছেন অর্থনীতিবিদরা। ইয়ানুর শিফাতের রিপোর্ট। নতুন বাজেটে দেশের ভঙ্গুর অর্থনীতিতে স্থিতিশীলতা অর্জন, পুনর্গঠন ও বিনিয়োগ নির্ভর প্রবৃদ্ধির পথে এগিয়ে নিতে 3R কৌশল নিয়েছে সরকার। প্রস্তাবিত বাজেট আমি তুলে ধরছি। এই কৌশলের মধ্যে রয়েছে রিকভারি অ্যান্ড স্টেবিলাইজেশন, রিস্টোরেশন এবং রিকনস্ট্রাকশন ফর অ্যাক্সিলারেশন। সরকার 3 ধাপে এই কৌশল বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করেছে। প্রথম ধাপে অর্থনৈতিক পুনরুদ্ধার বাস্তবায়িত হবে 1 বছরের মধ্যে। দ্বিতীয় ধাপে অর্থনীতির উত্তরণ, যা 1 থেকে 3 বছর মেয়াদের মধ্যে সম্পন্ন হবে। তৃতীয় ধাপ সমৃদ্ধ অর্থনীতি বিনির্মাণ বাস্তবায়ন করা হবে 5 বছর ধরে। এই কৌশলের মাধ্যমে সরকারের আশা 2030-31 সালের মধ্যে 8.5% অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, পাশাপাশি মূল্যস্ফীতি নামিয়ে আনতে চায় 5%। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ জিডিপির 2.7% আর মোট বিনিয়োগ জিডিপির 40% উন্নীত করার লক্ষ্য সরকারের। ব্যবসা বাণিজ্য সহজীকরণে 5 বছরকে কম সময় হিসেবে দেখলেও সরকারি কৌশলকে সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা। 5 বছর যদিও খুব কম সময়, মনে করি যে ইকোনমি 15-20 বছর ধরে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা 5 বছরে আবার পুনর্গঠন করে আবার অগ্রসর হবে, এই ধরনের একটা পরিকল্পনা দরকার ছিল। সুতরাং আমি সাধুবাদ জানাই যে সরকার একটা 5 বছরের একটা প্ল্যান করেছেন। তবে যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি 5 বছরে অনেক বেশি স্বপ্ন বাস্তবায়ন করা হবে না। প্রথম ধাপ অর্থনৈতিক পুনরুদ্ধারে উচ্চাভিলাষী প্রবৃদ্ধিকে বেশি গুরুত্ব না দিয়ে সংস্কারে জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। গ্রোথ কত হবে বা খুব বেশি হবে কিনা সেটা হয়তো রিকভারি পিরিয়ডে চিন্তা না করলেও চলতো আর কি। কাজে রিকভারি পিরিয়ডে প্রবৃদ্ধির জন্য একটু কনজারভেটিভ অ্যাপ্রোচ নেওয়া দরকার। তারপর রেস্টোরেশন এবং এক্সিলারেশন পিরিয়ড হয়তো আমরা প্রবৃদ্ধিটাকে আরেকটু বাড়ানোর চেষ্টা করলে হয়তো ভালো হতো। 3R স্ট্র্যাটেজি যেটা নেওয়া হয়েছে 3টা পর্যায়ে, এটা কৌশল হিসাবে ঠিক আছে, কিন্তু বাস্তবায়ন সক্ষমতার উপরেই এটার সাকসেসটা নির্ভর করবে। প্রথম বছরে মূল্যস্ফীতি, ব্যাংক খাত ও পুঁজিবাজারের সংস্কারের ওপর প্রাধান্য দেওয়া উচিত বলে মনে করেন তারা। পরিষদের সবাই। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর রমনার সিদ্ধেশ্বরী বস্তিতে 7 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার রাতে ঘটনার 4 ঘণ্টা পর প্রাথমিক তথ্য প্রমাণের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে আটক করে। রাজধানীর সিদ্ধেশ্বরীতে স্কুল পড়ুয়া 7 বছর বয়সী এক শিশু বাথরুমে গেলে তাকে ডেকে নেয় একই এলাকার একটি স্কুলের 8ম শ্রেণীর ছাত্র এনামুল। ভুক্তভোগীর বর্ণনা অনুযায়ী তার মা জানান এনামুল ওই মেয়ে শিশুটিকে ধর্ষণ করে। মেয়েকে খুঁজে না পেয়ে ডাকাডাকির এক পর্যায়ে মেয়ের মুখ চেপে ঘরের বাইরে বের করে আনে অভিযুক্ত। ঘরের সাইডে গা কাপে ধরাই কই কিছে তোর গা কাপে কিনলে হরে এনামুলের কই তুই আনমাইয়ারে কিচ্ছু ঘরে নি মাইয়ারে স্যাক গরি এনামুলের কাছে আবার আইছি আই কই তুই জানোস থাকেন তুই আনমাইয়ার লগে নেগিং কইছে তোর বয়স আর আনমাইয়ার বয়স সমাননি। তিনি জানান এই ঘটনার পর অভিযুক্তের মা এবং আত্মীয় স্বজনরা তাকে বিষয়টি ধামা চাপা দেওয়ার বিষয়ে চাপ দেন। কারের কইনো ডরে কইছে জামাই হইল আর মারিয়া লেবো ফিটবো এটা করবো এটা করবো
আরও মারিয়া লেবান মাইয়ারও মারিয়া লেবে এগিন কইছে জামাইয়া হইলে এই কথা লাই কারো গরু শুনাই নয় নিজে কান্দা নিজে কাঁদছি মাইয়ারে লই কোলো করি। ভুক্তভোগীর বাবা ঘটনাস্থলে এসে পুরো বিষয়টি জানার পর পুলিশে খবর দেন। অভিযুক্ত এনামুলকে আটক করে থানায় নেয় পুলিশ। করে আমি যখন অনেক চাপ সৃষ্টি করার পরে যখন থানায় ফোন দিয়েছি, তারপরে এরা ফোলারা আনছে, আনি কিছুক্ষণ সময় রাখছে। যখন স্যারেরা গেছে, স্যারেরা যাইবার পরে এরা আবার ফোলারা লুকিয়ে লাইছে। তারপরে ওনারা অনেকক্ষণ খুঁজবার পরে মানে প্রায় ঘন্টা দেড়েকের মতো খুঁজছে ওনারা। খুঁজবার পরে ফোলারা আবার নিয়ে আসছে, আয়না তো স্যারের হাতে দিছে আর স্যারেরা ফোলারা এনে নিয়ে ওই মুখ সাইবাজে ধরছে, মুখের মধ্যে দাগ পড়ে গেছে, মুখটা ফুলে গেছে মেয়ের, এগুলো দাগ আছে। স্যারেরা দেখছে, সবাই দেখছে ওই জায়গায়। তো আবার মুখ সাইবা ধরে ঘর থেকে বাইর করে দিচ্ছে। কিছুদিন আগে রাফিজা নামের আমার মেয়ের বয়সী একটা মেয়ে ধর্ষিত হয়েছে, ওরে মেরে ফেলেছে। আজকে যদি আমার বউ যদি না থাকতো, যে আমার বউ যদি টোকাইতে না যেত, তাহলে মনে করেন এও আমার মেয়ের সাথে ঠিক একই ধরনের কাজ। তো এরা এই কাজগুলো করার সাহস পায় করতে। অভিযুক্ত ও তার পরিবার এলাকায় প্রভাবশালী বলে দাবি ভুক্তভোগীর বাবার। এরই মধ্যে মামলা না করতে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করার কথাও জানান তিনি। হেগো একজন সৈনিক আছে, এই জহিরের ছেলে, আসামের মামাতো ভাই, এই সেনাবাহিনীর সৈনিক জায়েদ হোসেন। তো ওনারে দিয়া আমি মামলা করলে ওনারে দিয়ে উনি মামলাটা খেয়ে নেবে। এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মামলা প্রক্রিয়াধীন। সব নিয়ম মেনে ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হবে হাসপাতালে। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। দুর্ঘটনাপ্রবণ ও নিয়ন্ত্রণহীন ব্যাটারি চালিত রিকশায় নীরবে ক্ষতি করছে শিশু ও গর্ভবতী নারী ও ভবিষ্যৎ প্রজন্মের। এই যানগুলোর ব্যাটারি এখন দেশের অন্যতম বড় সীসা দূষণের উৎসে পরিণত হয়েছে। সীসা দূষণ নিয়ে আবু সাইদ নেশনের ধারাবাহিক প্রতিবেদনের আজ তৃতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন অনুপ দত্ত। রাস্তা জুড়ে ছুটছে ব্যাটারি চালিত রিকশা। শহর থেকে গ্রাম সবখানেই তাদের দাপট। দেশে চলে প্রায় 50 লাখ ব্যাটারি চালিত রিকশা। এসব যানের পুরনো ব্যাটারির বড় একটি অংশ পুনঃ প্রক্রিয়াজাত করা হয় অবৈধ ও অনিয়ন্ত্রিত কারখানায়, যেখানে খোলা পরিবেশে ব্যাটারি ভেঙে সীসা সংগ্রহ করা হয়, যা ছড়িয়ে পড়ে আশপাশের মাটি, পানি ও বাতাসে। সীসা অ্যাসিড ব্যাটারি ব্যবহার শেষে হয়ে উঠছে বড় ধরনের পরিবেশগত ঝুঁকি। ব্যাটারি চালিত রিকশার সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ব্যবহৃত ব্যাটারির পরিমাণও। প্রতিটি অটোরিকশায় গড়ে 4টি করে সীসা অ্যাসিড ব্যাটারি থাকে। এর মেয়াদ থাকে 9 মাস থেকে 1 বছর। এরপরেই এটি পরিবর্তন করতে হয়। ফলে প্রতি বছর ব্যবহৃত ব্যাটারির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। হচ্ছে অনিরাপদভাবে পুনঃ প্রক্রিয়াজাতকরণ। এতে প্রতিদিনই বাড়ছে ভয়াবহ মাত্রায় সীসা দূষণ। বিশেষজ্ঞরা বলছেন, ব্যবহৃত ব্যাটারির প্রায় 80 থেকে 90% রিসাইকেলিং হয় অনিয়ন্ত্রিত ও অবৈধ উপায়ে। ICDDRBর গবেষণায় দেখা গেছে, সীসা শিশুদের মস্তিষ্কের বিকাশে মারাত্মক প্রভাব ফেলে, কমিয়ে দেয় শেখার ক্ষমতা ও IQ। শিশুরা 4 থেকে 5 গুণ বেশি সীসা শোষণ করে। সেটার কারণে দেখা যায় যে প্রচুর পরিমাণে IQ লস হয় বা বুদ্ধিমত্তা কমে যায়। সয়েল, মানুষকে, অ্যানিম্যাল, এগ্রিকালচারাল প্রোডাক্ট প্রত্যেকটা জায়গাতে আসলে কন্টামিনেটেড করে ফেলতেছে। তার মানে এক্সপোজার সেস বন্ধ করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। অবৈধ ব্যাটারি কারখানা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। ইনফরমাল সেক্টরে যা অবৈধভাবে যেখানে সেখানে ব্যাটারিটা গলাচ্ছে, সবাই মিলে আমরা চেষ্টা করছি যে যেসব জায়গা থেকে লেড উৎপন্ন হয়, লেড ব্যবহার করে, সেটাকে বন্ধ করা। বিশেষজ্ঞদের মতে, কার্যকর নজরদারি ও আইন প্রয়োগ ছাড়া ব্যাটারি চালিত যানবাহনের এই ক্রমবর্ধমান ব্যবস্থাপনা সংকট ভবিষ্যতে আরও বড় জনস্বাস্থ্য ঝুঁকিতে পরিণত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এখনই কঠোর পদক্ষেপ না নিলে সীসা দূষণের এই নীরব সংকট আরও ভয়াবহ আকার নিতে পারে। ভবিষ্যতে তৈরি হতে পারে এক মেধাহীন প্রজন্মর। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। শান্তি চুক্তিতে পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্র। শুক্রবার জেনেভায় সই হবে এই চুক্তি। দুই দেশের চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দিয়েছেন মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পরে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তির অংশ হিসেবে সামরিক অভিযান বন্ধ, হরমুজ প্রণালী খুলে দেয়া এবং নৌ অবরোধ প্রত্যাহারের কথাও জানিয়েছেন ট্রাম্প।
চুক্তি বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি বাজারও স্বাভাবিক হতে পারে। দীর্ঘ আলোচনার পর অবশেষে শান্তি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এমনটা জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, উভয় পক্ষ সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করতে সম্মত হয়েছে। চুক্তির আওতায় লেবাননকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও দাবি করেন তিনি। জানান, চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা 19 জুন সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হবে। এর কিছুক্ষণ পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক বার্তায় চুক্তির বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে হরমুজ প্রণালী টোলমুক্তভাবে উন্মুক্ত করার অনুমোদন এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, রাত থেকেই লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ ও সামরিক অভিযান তাৎক্ষণিক ও স্থায়ীভাবে বন্ধ হবে। একই সঙ্গে তিনি জানান, চূড়ান্ত চুক্তি নিয়ে আগামী 60 দিন পর্যন্ত আলোচনা চলবে, যেখানে উভয় পক্ষ বাস্তবায়ন কাঠামো চূড়ান্ত করবে। তবে কোনো শর্ত ভঙ্গ করলে তারা নিজস্ব প্রতিরোধমূলক ব্যবস্থা নেবে বলেও সতর্ক করেছে তেহরান। যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি ঘিরে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে বিশ্বজুড়ে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চুক্তির জন্য অভিনন্দন জানিয়েছেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট একে মধ্যপ্রাচ্যের জন্য সম্ভাব্য নতুন যুগের সূচনা বলে আখ্যা দিয়েছেন। একইভাবে তুরস্কে অবস্থিত ইরানের দূতাবাস, কাতার এবং যুক্তরাজ্যও এই সমঝোতাকে স্বাগত জানিয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। ব্রাজিলের রিও ডি জেনেইরোতে মাঝ আকাশে 2 হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে 6 জন নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সকালে শহরের পশ্চিমাঞ্চলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর হেলিকপ্টার দুটি একটি পার্কিং লটে আছড়ে পড়ে প্রায় 20টি বৈদ্যুতিক গাড়িতে আগুন ধরে যায়। দুর্ঘটনায় মার্কিন সঙ্গীতশিল্পী অলিভার ট্রি এবং জনপ্রিয় আর্জেন্টাইন ইউটিউবার গাসপি রয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাইলট সহ অন্তত 12 স্কাই ডাইভার নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার অঙ্গরাজ্যটির বাটলার শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হট ফেভারিট নেদারল্যান্ডসকে রুখে দিল এশিয়ার ফুটবল পরাশক্তি জাপান। নবাগত কিউরাসাওকে 7-আপে বরণ জার্মানির, তিউনিশিয়াকে গোল বন্যায় ভাসালো সুইডেন। নয়াদিল্লির ইমিগ্রেশনে অনাকাঙ্ক্ষিত আচরণ, ভারতের রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। এবং কুষ্টিয়া সীমান্তে বিজিবির শক্ত অবস্থানের কাছে হার মানল বিএসএফ। পতাকা বৈঠকের পর শূন্য রেখা থেকে সরানো হলো 12 জনকে। পুশিন রুখতে সতর্ক গ্রামবাসীও। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী মারিহা সোহরাওয়ার্দী। ধন্যবাদ ইমদাদ। খেলার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।